সাভার স্মৃতিসৌধ। সাভার স্মৃতিসৌধ, ওখানে আমরা প্রতিটা পর্বে ঘুরবো, ঘুরে তারপরে ওইখানে আমাদের কিছু সময় কাটবে। এরপর আমরা যাব শহীদ জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, ওনার মাজারে। তো ওনার মাজার থেকে আমরা যাব আপনার আর্মি মিউজিয়াম অথবা ভাসানী নব্য থিয়েটার, যে কোনো একটা। এরপর ওইখান থেকে আমরা সময় কাটিয়ে তারপর চলে যাব লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা আমাদের যতটুকু সময় লাগে আমরা ওখানে শেষ করে তারপরে আমরা ব্রেক টাইম দিব। ব্রেক টাইমটা আমাদের লাঞ্চ চেষ্টা করব পুরান টাউনে ওখানে খাওয়ার জন্য। ইচ্ছা আছে পুরান টাউনের বিরিয়ানিগুলি, তো যদি রিজিকে থাকে বিরিয়ানি খাবো। আর নেক্সট যে প্রোগ্রামটা সেটা হলো মাওয়াঘাট। মাওয়াঘাটে যাব, ওখানে গিয়ে দেখি আমাদের জন্য কি কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আমরা এখন আছি মেয়র হানি ফ্লাইওভারে। তো যাচ্ছি উত্তরা, ওইখানে আমার গেস্ট আছে, তাদেরকে নিয়ে আমরা যাব সাভার স্মৃতিসৌধ। আসলে আজকে আমাদের পরিকল্পনাটা হচ্ছে সারা ঢাকা শহর ঘোরা। আসলে সারা ঢাকা শহর একদিনে পসিবল না, তবে ঢাকার এক মাথা থেকে আরেক মাথা এর মাঝখানে যতগুলা স্পট পড়বে আমরা ততগুলা স্পটে ঘুরবো। তো সাভার স্মৃতিসৌধ যাব। প্রথমে সাভার স্মৃতিসৌধ থেকে আমরা যাব চন্দ্রিমা উদ্যান, সেখানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর কবর আছে, সেটা আমরা দেখব। তারপর সংসদ ভবনের কিছু অংশ দেখব। এরপর আমরা চলে যাব দুপুরের লাঞ্চের জন্য পুরান টাউনে। পুরান টাউনে আমরা দুপুরের লাঞ্চ সেরে তারপরে যাব আমরা লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লা যাব। এখন বন্ধুরা আমরা যেখানে আছি সেটা হলো জয়কালী মন্দিরের কাছে। আর একটু সামনে আমাদের গুলিস্তান পার হয়ে আমরা চাঙ্কারপোলে যাব। চাঙ্কারপোল দিয়ে ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পলাশী হয়ে তারপর আমরা চলে যাব। আসলে আমাদের প্রোগ্রামটা সারাদিন যেহেতু পুরা ঢাকাটা ঘোরা, এর মধ্যে আমরা চেষ্টা করব যতটুকু পারি যতটুকু ঘোরার জন্য। আপনাদের যদি এই গাড়ি প্রয়োজন পড়ে আপনারা, তাহলেও আমি তো শুরুতে এই গাড়ির ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার দিয়েছি, তো তার সাথে যোগাযোগ করলে আপনারা এই ড্রাইভারকে পাবেন এবং আপনাদের ভালো সার্ভিস দিবে। অবশ্যই আপনারা যেটা করবেন তার সাথে লেনদেনের কন্ট্যাক্টটা আগে সেরে নেবেন, কারণ অঞ্চল ভেদে স্থান ভেদে হয়তো ভাড়ার তারতম্য, সেটা আপনারা তার সাথে আগে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। আমরা এখন চাঙ্কারপোলের কাছেই আছি। ঢাকা নগর ভবন বা ঢাকা সিটি কর্পোরেশন।
হাতের ডান দিকে যে বিল্ডিংটা, নান্দনিক একটা বিল্ডিং, বড় বিল্ডিংটা, এটা পুলিশের হেডকোয়ার্টার। আর সাথে চিপাটা এটা হলো গাড়ি পার্কিং বড়। আসলে পুলিশের হেডকোয়ার্টারটা খুব সুন্দর একটা বিল্ডিং করেছে, দেখতেও চমৎকার লাগে এই বিল্ডিংটা। সামনে বাংলাদেশের প্রথম মেট্রো রেল। এটা বাংলাদেশের একটা ইতিহাস, ঢাকার বুকে একটা মেট্রো রেল, যা আরও অনেক কাজের অংশ বাকি আছে। এই মেট্রো রেলটা চালু আছে। আমার হাতের বাম দিকে যেটা, এটা হলো জাতীয় ঈদগাহ। আর ডানে সোজা যেটা দেখতেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিল্ডিংটাও নকশা খুব সুন্দর। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা আমার ছোটোবেলা থেকে একটা প্রিয় রাস্তা, কারণ এই জন্য দুই সাইডের যে গাছপালাগুলো অসাধারণ লাগে। আমার হাতের বাম সাইডে যেটা, এটা হলো একটা রমনা পার্ক। আর এই পার্কটা আসলে খুবই সুন্দর একটা পার্ক। আর এই পার্কের একটা অংশে প্রতিদিন ভোরবেলা ঢাকার অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, এরা আসে এখানে প্রাতঃভ্রমণ করার জন্য, শরীর সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য তারা এখানে আসে। তো এইখানে যারা আসে তারা বিভিন্ন অংশের অভিজাত শ্রেণীর মানুষরা আসে। তো তারা আসলে এখানে গাড়ি পার্কিং করে তারা এখানে প্রাতঃভ্রমণ করে। আর এটা বেইলি রোড। এই রোড দিয়ে সোজা আমরা মগবাজার ফ্লাইওভারে উঠবো। আসলে ঢাকা শহরে একটা জিনিস আমি দেখলাম যে বয়স্কদের জন্য কোনো আসলে একটা বিশ্রামাগার বা এখানে এরকম কোনো কিছু নাই। হয়তো অভিজাত শ্রেণীর মধ্যে আছে, যেটাকে বাক্সবন্দির মতো একটা, যেখানে ক্লাবের মতো ওখানে সবাই এসে আড্ডা দেয়, কিন্তু মুক্ত স্থান যেটা, সেই স্থানটা খুবই কম ঢাকা শহরে। সে তো গেল অভিজাত শ্রেণী, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী, তাদের জন্য তো কিছুই নেই। তারা তো আসলে একেবারে অবহেলিত। অভিজাত শ্রেণীর যাও একটা অংশ আছে তাদের জন্য বরাদ্দ। এটা
বেইলি রুট দিয়ে আমরা এই মগবাজারে উঠবো, মগবাজার দিয়ে ফ্লাইওভার চলে যাব। আপনারা যারা একদিনে ঢাকা শহর ঘোরার পরিকল্পনা করছেন, আসলে আপনারা আগে সব কিছু করার আগে পরিকল্পনা করবেন যে আমি আসলে কি কি দেখতে চাই। তাহলে আপনি ওইভাবে রোড ম্যাপ তৈরি করে আপনি ঢাকা শহর ঘুরতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো পরিকল্পনা, কোনো সিস্টেম না করে বের হন, তাহলে আপনি কোথাও ঘুরতে পারবেন না। যেমন আমরা পরিকল্পনা করেছি যে আমরা এখানে সাভার থেকে আমরা মাওয়া যাব, তার মানে এখান থেকে আসতে যতগুলি স্পট আছে আমরা সেই স্পটগুলি টাচ করব। আসলে ঢাকা শহরে পুরো স্পট, সব স্পট টাচ করাটা আসলে চারটেখানি কথা না, তাও আবার একদিনে। কিন্তু একদিনে যদি আপনি করতে চান তাহলে অনেক কিছুই পারবেন। যেমন সাপোজ আপনারা সাভার স্মৃতিসৌধ থেকে আসার পথে আপনি এই পথে যতগুলো পাবেন, এই রোড দিয়ে চলতে পথে আপনি পারবেন। কিন্তু আপনি এর অভ্যন্তরীণ আরও অনেক কিছু দেখতে চাইলে সেটা আপনাকে আর সময় দেবে না, সময় আপনাকে সাপোর্ট করবে না। তাহলে আপনি যদি মনে করেন যে আমি সাভার থেকে মাওয়া যাব, এর মধ্যে আপনার পরিকল্পনা করতে হবে আপনি কোন কোন স্পটে যাবেন, এবং আপনাকে পর্যাপ্ত সময় ওইখানে দিতে হবে মাওয়াতে, কারণ আলো থাকতে থাকতে আপনি নদী ভ্রমণ করতে পারবেন। মাওয়াতে আপনার রাত্রে গেলেও কোনো অসুবিধা নাই, কিন্তু নদী ভ্রমণটা রাত্রেটা ভ্রমণ করাটা আমি সমুচিত মনে করি না। তো আলো থাকতে আপনি মাওয়া নদীতে ভ্রমণ করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের একটু ওইভাবে পরিকল্পনা করে আপনাদের এগোতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই রোডটা চালু হওয়ার পর এই প্রথম আমি উঠলাম, আমি অবাক হয়ে গেলাম। আসলে আমি এই পর্যন্ত যতগুলি ফ্লাইওভারে উঠলাম, প্রত্যেকটা ফ্লাইওভারে আমি যানবাহনের চাপ দেখলাম, ভিড় দেখলাম, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসটা ওইটা যেটা রোডটা দেখলাম সেটা একেবারে ফাঁকা। আমি এমন রোড পেয়েছি দিল্লি থেকে আগ্রা যাওয়ার জন্য যে একটা রোড, এই রোডটাও আমি ঠিক সেম পেটে পেয়েছি, যার ঘন্টা মানে গতি আপনার 80 কিলো একটানা, আর ব্যক্তিগত গাড়িতে 120। আমি খুব অল্প সময়ের মধ্যে আরেকটা পেয়েছি আমি থাইল্যান্ডে গিয়ে, ওখানে গিয়েও আমরা দেখলাম যে এই এলিভেটেড এক্সপ্রেস গুলো তারা 120 গতিতে চলতেছে। তো আমার এই বাংলাদেশের গাড়ির আমি দেখলাম যে এই ড্রাইভারের 90 স্পিড গতিতে চললো একটানা, কোনো কিছু সময়ের জন্য গাড়ি থামে নাই বা স্লো করে নাই, আমরা এক টানের উপরে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আমার কাছে খুব ভালো লাগলো। আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা এখনও থাইল্যান্ড অথবা আমি দিল্লির আগ্রা এর কোনো রোডে আমি ব্যবহার করতেছি। আমার দেশে আসলে এটা আমার খুব ভালো লাগতেছে।
শান্তি একটা লাগতেছে দুলাল ভাই, বুঝাইতে পারতাছি না কি কারণে। যে সারাটা জীবন দেখলাম যে এয়ারপোর্ট যাইতে গিয়া কত জায়গায় জ্যামে পড়ছি, কত জায়গায় কি পড়ছি, আর এখন এক টানে এয়ারপোর্টে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আগে আমরা নিচে থেকে দেখতে পারতাম না, গ্রাউন্ড আর এরিয়াটা। এখন প্লেন ওঠানামা এই রাস্তা থেকেই দেখা যায়। এই অনিন্দ্য সুন্দর আমাদের নতুন টার্মিনাল বিমানবন্দরের, যা এখনো কাজ চলতেছে। আর এই বিমানবন্দরের মাটির নিচে দিয়ে একটা মেট্রো রেল যাবে, যেটা এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত, যার কাজ এখনো চলতেছে। আসলে এই কাজ সম্পূর্ণ হলে একটা উন্নত বাংলাদেশের রূপে দেখা যাবে। জাতীয় স্মৃতিসৌধ, এটা সাভারে অবস্থিত। আমরা এখন সাভারে উপস্থিত হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি বা আবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই স্থাপনা। স্মৃতিসৌধের যে 7টা স্তম্ভ আছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নির্দেশ বহন করে। তো আমরা যেটা ওখানে একটা ইয়াতে জানতে পারলাম যে এর নকশাটা প্রণয়ন করেছে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। তো উনি এটার নকশা ডিজাইন করছেন এবং উনি এটা পরিচালনা করেছেন। এখানে মুক্তিযুদ্ধের নিহতের 10টি গণকবর রয়েছে। আসলে এই স্মৃতিসৌধর পরিবেশটা এতটা সুন্দর, এতটা মানে খুবই ভালো লাগে। এইখানে মূলত প্রতি বছর 16ই ডিসেম্বর মুক্তিযোদ্ধা এদের স্মৃতিচারণ করতে ফুল নিয়ে এখানে শ্রদ্ধা জানাতে আসে সর্বস্তরের মানুষ। আর বিদেশি যত রাষ্ট্রনায়কগণ বাংলাদেশে আসে, তখন এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার এটা একটা রাষ্ট্রীয়
রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। এই বিদেশি মেহমানরা এখানে আসবে এবং এই স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে, যারা দেশের প্রতি আত্মত্যাগ করেছে, জীবন বিসর্জন দিয়েছে, তাদের সম্মানে এই রাষ্ট্রপ্রধানগণ শ্রদ্ধা নিবেদন করে। আসলে আমাদের এই বাংলাদেশে এই যে স্মৃতিস্তম্ভটা, আমি এই পর্যন্ত ইউটিউব বলেন আর মিডিয়াতে বলেন, আমি অনেকগুলো স্তম্ভ দেখেছি। তার মধ্যে আমাদের স্মৃতিস্তম্ভটা অনেক সুন্দর। আমি কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট এটা আমার কাছে ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। কারণ আমি অনেকগুলি দেশের স্মৃতিস্তম্ভগুলো দেখেছি মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ইউটিউবের কল্যাণে, যেটাই বলুন না কেন আমি দেখেছি। তার তুলনায় আমাদের দেশের স্মৃতিস্তম্ভটার তুলনা আর অন্য কারোরটা হয় না। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারবেন যে তাদের দেশের যে স্মৃতিস্তম্ভ কেন্দ্র করে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য অনেক, হ্যাঁ ওইটা ঠিক আছে, ওইটা আমি মানব। কিন্তু এই যে স্মৃতিস্তম্ভের যে নকশা, এটার কাজটা, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এটার মতো করে আপনি আর কোথাও পাবেন না, আর এই সৌন্দর্যটাও পাবেন না। আমাদের দেশের স্মৃতিস্তম্ভটা খুবই সুন্দর। তো বন্ধুরা, সাভার স্মৃতিসৌধ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা এখন যাচ্ছি চন্দ্রিমা উদ্যান। এই চন্দ্রিমা উদ্যানে আছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর। আর এখান থেকে আমরা সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যান ঘুরবো। আমার বাম পাশে এটা হলো চন্দ্রিমা উদ্যান, আর ডান পাশে জাতীয় সংসদ ভবন। চন্দ্রিমা উদ্যান সংসদ ভবনেরই এলাকা, অর্থাৎ সংসদ ভবনের উত্তর পাশে, মানে সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যান অবস্থিত। এটা একটা পার্ক, আর এটার সৌন্দর্য আসলে অনেক সুন্দর। আর এই পার্কের ভিতরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি আছে, আর এই সমাধিকে কেন্দ্র করে সমাধি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। আর এখানে একটা লেক আছে, সেই লেকটাও খুব সুন্দর, কিন্তু এখানে আসলে গোসল করার নিষেধ, তারপরও কিছু কিছু মানুষ এখানে গোসল করে। আর এই সমাধি কমপ্লেক্সকে ঘিরে
আম, পরিবেশটা খুবই সুন্দর করা হয়েছে। আর প্রতিদিন বিকেলবেলা এখানে প্রচুর মানুষ আছে, বিশেষ করে লেক পার্ক এটা দুইটাকে কেন্দ্র করে। আর প্রতি বছর যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে এইখানে হাজার হাজার মানুষ এবং নেতা, দলীয় নেতা নেত্রী এরা সবাই এখানে আসে ফুল দেওয়ার জন্য, শুভেচ্ছা মানে স্মৃতিচারণ করার জন্য এখানে আসে। তো আমরা আজকে এখানে আসছি, আমরা দেখব আসলে এইখানে আমি এই প্রথম আসলাম, আমি এর আগে কখনো আসিনি। এই রোড দিয়ে আমি অনেকবার আসছি, কিন্তু আমি এখানে ভিতরে ঢুকি নাই। তো আজকে সুযোগ হলো, আমি এখানে ঢুকলাম।
আজকে আমি চন্দ্রিমা উদ্যান শহীদ জিয়াউর রহমানের মাজার থেকে বিদায় নিচ্ছি। এখন বন্ধুরা আমরা যেখানে যাব সেটা হলো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য আমরা দেখব এবং চেষ্টা করব এটার সঠিক বর্ণনা দিতে। তো চলুন আমরা লালবাগ যাব। আমরা এসে গেছি লালবাগ কেল্লা। এখন বাজে 2:30। এখন খুবই গরম। কিছুক্ষণ আগে মেঘলা আকাশ ছিল, মেঘলা এখন মেঘ সরে গেছে, এখন খুবই গরম। তো আমি এখন এই লালবাগ কেল্লার সম্বন্ধে ইতিহাসের কিছু তথ্য দেই, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি আসলে উইকিপিডিয়া থেকে আমি এটা দেখে আপনাদেরকে বলছি। লালবাগ কেল্লা এটা বাংলাদেশের পুরাতন ঢাকার যে একটা দুর্গ, এই লালবাগ থেকে এসেছে লালবাগান। লালবাগ শব্দটি মুঘল আমলের লাল ও গোলাপি স্থাপত্যকেই বোঝায়। মূল দুর্গের নাম ছিল ফোর্ট ঔরঙ্গাবাদ। এর নির্মাণ কাজ শুরু করেছিল যুবরাজ মোহাম্মদ আজম শাহ। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং একজন ভবিষ্যৎ মুঘল সম্রাট। রাজপুত্রকে তার পিতা প্রত্যাহার করার পর শায়েস্তা খান এই দুর্গ নির্মাণ তত্ত্বাবধান করেন। শায়েস্তা খানের একটা কন্যা ছিল পরীবিবি। এই পরীবিবির মৃত্যুর ফলে এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। শায়েস্তা খান কুসংস্কার বিশ্বাসী ছিলেন এবং এই কুসংস্কারের কারণে দুর্গটিকে অশুভ লক্ষণ মনে করতেন, আর এই কারণে উনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। আর লালবাগ কেল্লার আসল যে রূপটা আসার কথা সেটা আসে নাই। তো পরীবিবিকে এই দুর্গের ভিতরে সমাহিত করে। আওরঙ্গজেবের শাসন আমলে মুঘল বাংলা সাম্রাজ্যের অর্থনৈতিক ইঞ্জিনের পরিণত হয়। সম্রাট আওরঙ্গজেব বাংলাকে জাতির স্বর্গ বলে অভিহিত করেছিলেন। মুঘল সাম্রাজ্যের অন্যতম ধনী অভিজাত, যার মধ্যে সাম্রাজ্য পরিবারের সদস্য ছিল, ঢাকার একটি রাজকীয় শহরে পরিণত হয়। এখন আমরা লালবাগ কেল্লা থেকে চলে যাব ডাইরেক্ট মাওয়া ফেরিঘাটে যাব। গিয়ে ওখানে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।
এখন বাজে 4:15। এখন আমরা লালবাগ কেল্লা থেকে বের হয়ে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম।
এখন আমরা যাচ্ছি মাওয়া ফেরিঘাটে। এই রোডটা দিয়ে আপনার মাওয়া যাওয়া যায়, কিন্তু মূলত এই রোডটা খুলনা, ফরিদপুর, বরিশাল এইসব রোডে যাওয়ার জন্য এইটা। একসময় এই রাস্তাটা আরও ছোট ছিল, যার কারণে জনদুর্ভোগভুক্ত, আর প্রতি বছর ইতিহারে মানুষের প্রচুর ভোগান্তি আছিল। তখন ফেরি পারাপার ছিল। এমনও দিন গেছে যে এই ফেরিঘাটে ঈদের কাটতে হয়েছে, বাড়িতে আর যেতে পারে নাই। তো এখন এই রোডটা হয়ে গেছে যে বাংলাদেশের একটা রোল মডেল। এই রোডটা কোনো ট্রাফিক জ্যাম বা কোনো কিছু, কোনো সিগন্যাল নেই। আপনি একটানা পদ্মা ব্রিজ দিয়ে আপনি একেবারে ভাঙ্গা হয়ে আপনি আপনার নির্ধারিত গন্তব্যে চলে যেতে পারবেন। তো আমরা আমাদের নির্ধারিত গন্তব্য হচ্ছে মাওয়া। আমরা মাওয়া পর্যন্ত ওখানে যাব, নদীর এই পার, ওই পার নয়। আমরা পদ্মা ব্রিজ পার হব না, এই পারে আমরা অবস্থান করব। এখানে আমরা এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করব, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। আসলে এই যে দুই সাইডের পরিবেশটা এখন আমরা যা দেখছি, আমাদের আরও 10টা বছর অপেক্ষা করলে আমরা দুই সাইডে বড় বড় স্থাপনা দেখব, বিল্ডিং দেখব। এখন কিছুই নাই, বিল্ডিং টিল্ডিং আছে খুব, ঘর বাড়ি খুব কম, কিন্তু একটা সময় দেখবেন এখানে প্রচুর বাড়িঘর হয়ে যাচ্ছে। আপনার দুই সাইডে এখানে বিভিন্ন ডেভেলপমেন্ট কোম্পানিগুলি এরা ওইখানে জায়গা সাইনবোর্ড টানিয়ে রেখেছে যে তাদের নিজস্ব জায়গা, তারা ভবিষ্যতে এখানে হাউজিং, বিভিন্ন ইন্ডাস্ট্রি করবে, বড় কিছু করবে, অনেক বড় বড় বিল্ডিং হবে। তো আসলে এমনটা আর এই পরিবেশটা পাবো না। এখন যেটা উপভোগ করতেছি তখন আর এই পরিবেশটা পাবো না। আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য, ন্যাচারালটা, এটা ক্ষণস্থায়ী আমার কাছে মনে হয়, চিরস্থায়ী না। এই পরিবেশটা আর কখনো পাবো না। আমি ভিডিওতে ধারণ করে রেখে দিলাম, বা আমার মতো করে অনেক ইউটিউবাররা আছে যারা ভিডিওতে ধারণ করে রেখেছে যে 10 বছর আগে আমার এই মাওয়া, ঢাকা মাওয়া রোডটা কীরকম, দুই পাশের প্রকৃতি কীরকম, আর 10টা বছর পরে আমার কীরকম হবে সেইটার ভবিষ্যৎ অগ্রিম ভিডিও করে রেখে দিয়েছে। আসলে এই দুই পাশের পরিবেশ এটা গ্রামই রয়ে গেছে, কিন্তু আগামী নেক্সট 10 বছরে এটা বদলে যাবে। কারণ সেন্ট্রাল জেল আপনার ওখানে চলে গেছে, কেরানীগঞ্জ, তারপর র্যাব অফিস চলে যাচ্ছে ওখানে, তারপরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা চলে গেছে, সরকারি অনেক প্রতিষ্ঠান ওখানে চলে যাবে, ইকুরিয়া, এগুলি সব প্রতিষ্ঠান চলে গেছে। ওইখানে আপনার আরও অনেক আবাসিক এলাকা তৈরি হচ্ছে। বিশেষ করে এই পদ্মা ব্রিজকে কেন্দ্র করে এখানে অনেক কিছুই বদলে যাচ্ছে তো যাবে।
এটা মাওয়া ফেরিঘাট। আর মূল ফেরিঘাটটা ছিল ওই পদ্মা ব্রিজের সংলগ্ন। এরপরে ওই পদ্মা ব্রিজের কাজ করবে, এই জন্য মাওয়া ফেরিঘাটটা এই সাইডে নিয়ে আসছিল। তো এইখানে আসলে এই ফেরিঘাটটা একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তো এখানে প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আর এই অবস্থানটাকে কেন্দ্র করে এখানে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বিশেষ করে খাবারের রেস্টুরেন্ট, ভাসমান স্ট্রিট ফুড, এগুলি সব তৈরি হয়েছে। সাথে যোগ হয়েছে স্পিড বোট, তারপরে এই ট্রলার, এগুলি। তো আপনি এখানে বেশিরভাগ মানুষ এই ট্রলারে উপভোগ করে। এখানে আপনারা যারা এই ট্রলারে উঠবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে উঠবেন, কারণ এই ট্রলার ভাড়া আপনাদের থেকে 1200, 1400, 1500 বিভিন্ন চাইতে পারে। অবশ্য আমরা 3 জন মানুষ এখানে উঠেছি। আমরা আমাদের থেকে 1000 টাকা আমরা দফা করেছি। আমাদের থেকে চাইছিল 1500 টাকা, কিন্তু আমরা 1500 টাকা রাজি হইনি, বা আমরা 1000 টাকা দিয়ে উঠেছি। তো আমাদেরকে বলা হয়েছে যে ওই পদ্মা ব্রিজের যে মাঝ বরাবর পিলার, ওই পিলার ওখান থেকে ঘুরিয়ে আনবে। আসলে মূলত এইখানে যারা ঘুরতে আসে তারা ট্রলারে চললে ওই পিলার পর্যন্ত ঘুরে আসে, যেটাকে বলা হয় 17 নম্বর পিলার, যেটা মাঝ নদীতে অবস্থিত। আর এই নদীর পিলারের কাছে আসলে দেখা যায় যে পানির কত স্রোত। আমরা সেই 17 নম্বর পিলারের কাছে আমরা গিয়েছিলাম এর আগেও একবার। তো এখন আমরা রওনা হচ্ছি, যেহেতু আমাদের সাথে গেস্ট ছিল, আমরা তাদের গেস্টকেও দেখাবো। তারাও খুব উৎসুক এটা দেখার জন্য। সুন্দর পরিবেশ, তাদের কাছে খুব ভালো লাগছে। আসলে তারা আনন্দ পাচ্ছে, আমারও ভালো লাগছে। আমরা এই ট্রলারে করে এখন পদ্মা ব্রিজের যে পিলারটাও এইখানের কাছে যাব। এটা ড্রেজিং করার জন্য এই প্রকল্প। বড় বড় ভারী যন্ত্রপাতি সব এখানে রাখা আছে। এগুলো ড্রেজিং করে এখান থেকে বালু নিয়ে যায়। আর ওইখানে একটা মেশিন দেখা যেতেছে, এটা ড্রেজিং করার জন্য গভীরে এটা ড্রেজিং করে।
তীরে চলে যাচ্ছি। ট্রলার থেকে নামবো, নেমে প্রোগ্রাম আছে যে ইলিশ মাছ খাবো, দেখি যদি ভালো ইলিশ পাই তাহলে খেতে পারবো। আর ওই দূরে অন্ধকার দেখা যাচ্ছে, ওইখানে ধুমায়া বৃষ্টি হচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সম্ভবত বৃষ্টিটা এখানে না, এখানে আর আসবে না, কারণ এখানে কোনো নাই, ওই জায়গায় প্রচুর বৃষ্টি। দিন শেষে সন্ধ্যা হয়ে আসলো, এখন আমাদের ঘরে ফেরার পালা। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, আমরা সব ভিডিওতে ধারণ করছি এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আরও ঘুরতে মন চাইছে, কিন্তু সূর্য তো বলছে না যে সময় আরও আছে, অন্ধকার হয়ে আসছে, আমরাও বাসায় ফিরে যাচ্ছি। তো আসলে আপনারা যদি এইভাবে যেতে চান তো একটা পরিকল্পনা করে নেবেন, আপনারা ওইভাবে পরিকল্পনা করে আপনারা শিডিউল সাজায় তারপর আপনারা যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর এই সম্বন্ধে যদি কোনো তথ্য আপনারা জানতে চান তাহলে আমাকে এখানে SMS করবেন, আমি আপনাদের সব ধরনের তথ্য আমি SMS-এর আকারে দিয়ে দিব। তো সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।